ছাত্রছাত্রীবৃন্দ, আজ আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমি একাদশ শ্রেণীর ক্লাস নেব। ক্লাস শুরু করার আগে আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই। করোনার যে দ্বিতীয় প্রবাহ, সেকেন্ড ওয়েভস অফ কোভিড-19 আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়েছে। তোমরা ভাবতে পারবে, প্রায় প্রতিদিন 3.5 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। প্রতি 24 ঘন্টাতে 3.5 লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিন অর্থাৎ প্রতি 24 ঘন্টাতে মানুষ মারা যাচ্ছেন প্রায় 2600। এই পরিসংখ্যান ক্রমশই বাড়ছে। এই ভয়ানক পরিস্থিতিতে আমি তোমাদের কয়েকটি বিধিনিষেধ বলবো, আশা করি তোমরা তা মেনে চলবে। আমার প্রথম বক্তব্য হচ্ছে, বাড়ির বাইরে বিশেষ প্রয়োজন, চরম সংকট ছাড়া বাড়ির বাইরে যাবে না এবং কোনো ঘিঞ্জি এলাকাতে বা জনবহুল জায়গায় যাবে না, এড়িয়ে চলার চেষ্টা করবে। বাড়ির চৌকাঠ পেরোলে মাস্ক পরতে হবে বাধ্যতামূলক, ডিস্টেন্স মেনটেন করতে হবে, হাতে স্যানিটাইজ করতে হবে, মাঝে মাঝে পকেটে স্যানিটাইজার রাখতে হবে, স্যানিটাইজ করতে হবে। আর প্রয়োজন ফুরলে বাড়িতে এসে বাড়ির ঢোকার আগে অর্থাৎ বাড়ির বাইরে সমস্ত পোশাক চেঞ্জ করতে হবে এবং সাবান জল সেগুলো ধুয়ে সাবান দিয়ে হাত পা মুখ পরিষ্কার করে স্যানিটাইজ করে বাড়িতে ঢুকবে। এবং বাড়িতে ঢুকে প্রথমেই ছোটদের অর্থাৎ শিশুদের এবং বয়স্ক মানুষদের সামনে যাবে না, তারপরে আস্তে আস্তে তাদের সঙ্গে মিশবে। কারণ আমরা কেউই চাই না এই সমস্যার মধ্যে আমরা পড়ি। পরম করুণাময় ঈশ্বরের কাছে তোমাদের সকলের এবং তোমাদের পরিবারের মঙ্গল কামনা করে আজ শুরু করছি আমার ক্লাস। আজকে আমি নেব ভারতীয় দর্শনের 4র্থ অধ্যায়, নাম হচ্ছে ন্যায় দর্শন। এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসবে না, এমসিকিউ তোমরা জানো 1 নম্বরে 3টি 3 আর ডিটিকিউ মানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন বা লং কোশ্চেন 8 নম্বরের 1টি 8 আর 3 11। এই 11 নম্বর আসবে এই অধ্যায় থেকে। ঠিক আছে, শুরু করি ন্যায় দর্শন। প্রথমেই বলবো, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে না মহর্ষি গৌতম। প্রাচীন ন্যায় গ্রন্থটির নাম কি? ন্যায় সূত্র। ন্যায় সূত্র গ্রন্থের প্রতিষ্ঠাতা কে বা ন্যায় সূত্র গ্রন্থটি কে লিখেছেন, প্রণেতাকে মহর্ষি গৌতম। এই যে ন্যায় সূত্র গ্রন্থ, এর উপর অনেক ভাষ্য রচিত হয়েছে। মানে তার মধ্যে প্রাচীন বা প্রথম ভাষ্যকার কে না মহর্ষি বাৎসায়ন। মহর্ষি বাৎসায়ন। এরপর ন্যায় দর্শনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, প্রাচীন ন্যায়, নব্য ন্যায়। নব্য ন্যায় দুজন বিখ্যাত নব্য দার্শনিক বা নব্য ন্যায় দার্শনিক আছেন, তারা হলেন মহর্ষি গঙ্গেশ। তার বিখ্যাত গ্রন্থটির নাম তত্ত্ব চিন্তামণি। প্রশ্ন আসতে পারে, তত্ত্ব চিন্তামণি গ্রন্থের রচয়িতাকে? বলতে হবে মহর্ষি গঙ্গেশ। আরেকজন যেমন বিখ্যাত বিশ্বনাথ, তার রচিত গ্রন্থটির নাম হচ্ছে সিদ্ধান্ত মুক্তাবলী। ঠিক আছে, এরপর ন্যায় দর্শন সম্বন্ধে কয়েকটি বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। প্রথমেই জানতে হবে যে ন্যায় দর্শন আস্তিক দর্শন না নাস্তিক দর্শন। ন্যায় দর্শন কিন্তু আস্তিক দর্শন। বেদের প্রামাণ্য তারা স্বীকার করেন, কিন্তু এই প্রসঙ্গে মনে রাখবে, কেউ কেউ বলেন অর্থাৎ কোন কোন দার্শনিক বলেন যে ন্যায় দর্শন বেদ স্বতন্ত্র দর্শন, বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন। কেন বলেন? তাদের বলার যুক্তিটা কি না, যুক্তিটা হচ্ছে এই, ন্যায় দার্শনিকগণ বেদের প্রামাণ্যে বিশ্বাসী, কিন্তু তারা প্রত্যেকটি প্রামাণ্যকে, প্রত্যেকটি ঘটনাকে উপযুক্ত তথ্য সহকারে বা যুক্তির মাধ্যমে তারা গ্রহণ করেছেন।
তারপরে আমরা বলতে পারি যে ন্যায় দর্শন হচ্ছে বস্তুবাদী দর্শন। বস্তুবাদী দর্শন কাকে বলা হয় বা বস্তুবাদী কাদের বলা হয়? না, ধরো আমি দেখি বা না দেখি, আমি জানি বা না জানি, পৃথিবীর অনেক বস্তুর স্বাধীন স্বতন্ত্র সত্তা রয়েছে, অস্তিত্ব রয়েছে। আমি আজকে স্কুল যাইনি, আজ সানডে বাড়িতে আছি, তাহলে স্কুলের কি অস্তিত্ব নেই? স্কুল বিল্ডিংটা তো রয়েছে। তাহলে এইরূপ সারা পৃথিবীতে বহু বস্তু রয়েছে, আমি কতটুকু জানি? আমার জানার বাইরে অসংখ্য বস্তুর স্বাধীন সত্তা রয়েছে। এই কথাগুলি যারা বলেন তারাই হচ্ছে বস্তুবাদী। ন্যায় দার্শনিকগণ বস্তুবাদী। আবার 3 নম্বর পয়েন্টে বলবো, ন্যায় দার্শনিকগণ আধ্যাত্মবাদী বা ন্যায় দর্শন আধ্যাত্মবাদী দর্শন। মানে কি না, ন্যায় দার্শনিকগণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন, আত্মার অস্তিত্ব স্বীকার করেন, দেহের অতিরিক্ত আত্মার অস্তিত্ব স্বীকার করেন, ঈশ্বরের সঙ্গে আত্মার কি সম্পর্ক, আত্মা কিভাবে অস্তিত্বশীল হয়, জীবের সঙ্গে আত্মার কি সম্পর্ক, এই বিষয়গুলি ন্যায় দর্শনে আলোচিত হয়। তাই ন্যায় দর্শনকে আমরা বলবো আধ্যাত্মবাদী দর্শন। কেমন? এবার আমরা চলে যাব যে ন্যায় মতে জ্ঞান দু প্রকার, অনুভব আর স্মৃতি। অনুভব দু প্রকার, যথার্থ অনুভব, অযথার্থ অনুভব। স্মৃতিও তেমনি দু প্রকার, যথার্থ স্মৃতি, অযথার্থ স্মৃতি। এখন স্মৃতি যথার্থ হলেও, যেমন অনুভব যথার্থ হলে তাকে আমরা বলি প্রমা, যথার্থ অনুভবকে প্রমা বলা হয়, কিন্তু যথার্থ স্মৃতিকে আমরা প্রমা বলবো না। কারণ স্মৃতি হচ্ছে পূর্ব অনুভব সাপেক্ষ জ্ঞান। তার মানে আগে যদি কোনো বিষয়ের জ্ঞান না থাকে তার তো স্মৃতি সম্ভব নয়, তাই স্মৃতিকে আমরা প্রমা বলতে পারি না। ন্যায় মতে যথার্থ অনুভবকে প্রমা বলা হয়, অযথার্থ অনুভবকে অপ্রমা বলা হয়। প্রমা কাকে বলে? এই ধরো একটা কলম, কলমকে কলম হিসাবে জানাই হচ্ছে প্রমা। যে বস্তুর যা বৈশিষ্ট্য, যা বা গুণ বা যে সমস্ত ধর্ম উপস্থিত থাকে, সেই সমস্ত বৈশিষ্ট্য, সেই সমস্ত গুণ বা সেই সমস্ত ধর্ম সমেত সেই বস্তুকে জানাই হচ্ছে যথার্থ অনুভব বা প্রমা। এই কলমটিকে যদি আমরা বলি ডাস্টার, তাহলে সেটি হবে অপ্রমা বা অযথার্থ জ্ঞান। যেমন ধরো রজ্জুতে সর্পভ্রম, রজ্জু মানে দড়ি, তাকে সাপ বলে মনে করে, এটি হচ্ছে অপ্রমা। এবার ভারতীয় দর্শনের মধ্যে ন্যায় দার্শনিকগণ 4টি প্রমা স্বীকার করেন। কি কি সেগুলি? প্রত্যক্ষ প্রমা, অনুমিতি প্রমা, উপমিতি প্রমা আর শাব্দবোধ প্রমা, মানে যথার্থ জ্ঞান। প্রত্যক্ষ প্রমা কি না, এই যে কলমটিকে আমি সরাসরি প্রত্যক্ষ করছি, ইন্দ্রিয়ের সঙ্গে কলমের এই যে সংযোগ হচ্ছে বা সন্নিকর্ষ হচ্ছে, এটাই হচ্ছে প্রত্যক্ষ। অনুমিতি কি না, পর্বতে ধূম প্রত্যক্ষ করে এখানে আগুন আছে যখন আমরা বলি, এটাই হচ্ছে অনুমিতি। উপমিতি কি না, আমরা আগে থেকে শুনেছি কোন একটি বস্তু বা বিষয় সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য শুনেছি, জেনেছি, তারপর সেকেন্ড টাইম সেই বস্তুকে প্রত্যক্ষ করা সরাসরি ভাবে, সেটাই হচ্ছে উপমিতি। যেমন ধরো আমি জঙ্গলে গেলাম, সুন্দরবনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে গরুর মতো আকৃতি বিশিষ্ট একটি প্রাণী রয়েছে, তাকে বলা হচ্ছে গোবয়ব বা গবয়, মানে নীলগাই। তো এই গোবয়ব আমি আগে আমার স্যারের কাছে শুনেছিলাম, পরে গিয়ে সরাসরি দেখলাম, এটিকেই বলা হচ্ছে উপমিতি। শাব্দবোধ মানে কি না, কোন মহৎ ব্যক্তির বা কোন সাধু সন্ন্যাসী বা মহান ব্যক্তির মুখ নিঃসৃত যে বাণী, তাকেই বলা হচ্ছে শাব্দবোধ। তাহলে 4টি প্রমা। এবারে এইটিকে কলমকে কলম হিসাবে জানলাম, যথার্থ জ্ঞান, কিন্তু আমি জানবোটা কিভাবে? যথার্থ জ্ঞান লাভের উপায় কি? মানে প্রমাণ। প্রমাণ কাকে বলে না, ন্যায় দার্শনিকগণ দুটো সংজ্ঞা দিয়েছেন, যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলে, আবার এক জায়গায় বলেছেন তারা যে প্রমার করণকে বলা হয় প্রমাণ,
করণ মানে কি? অসাধারণ কারণ। অসাধারণ কারণকে বলা হয় করণ। মানে করণ আর কারণ এক নয়। ধরো যে কোনো কারণের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা সর্বত্রই উপস্থিত থাকে, যেমন পৃথিবীর মাধ্যাকর্ষণ টান, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, সূর্যের উত্তাপ বা উষ্ণতা, এগুলো সমস্ত ঘটনার ক্ষেত্রে উপস্থিত থাকে। এগুলোকে বলা হয় সাধারণ কারণ। আর যেটি অসাধারণ কারণ সেটিকেই বলা হচ্ছে করণ, সেই করণকেই বলা হচ্ছে কারণ। এবার প্রমাণ হচ্ছে চারটি। ন্যায় দার্শনিকের মধ্যে কি কি? ন্যায় দার্শনিকের মতে প্রমাণ চারটি, সেগুলি হলো প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ আর শব্দ প্রমাণ। ঠিক আছে, তার ন্যায় মতে প্রমা চারটি, প্রমাণ চারটি। ঠিক আছে, প্রত্যক্ষই একমাত্র প্রমাও হয় আবার প্রমাণও হয়। বাকি অনুমিতির করণ হচ্ছে অনুমান, উপমিতির করণ হচ্ছে উপমান, শব্দবোধের করণ হচ্ছে শব্দ প্রমাণ। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব যে মহর্ষি গৌতম তার ন্যায়সূত্র গ্রন্থে প্রত্যক্ষের কি লক্ষণ দিয়েছেন। দেখো আমি বোর্ডে লিখেছি, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম ব্যাপদেশ্যম ব্যভিচারী ব্যবসার্থকম প্রত্যক্ষম। এটাকে ভাঙলে কি হবে? ইন্দ্রিয়যুক্ত অর্থ মানে ইন্দ্রিয় অর্থ, ইন্দ্রিয় আর অর্থ, সন্নিকর্ষোৎপন্নম মানে সন্নিকর্ষের ফলে উৎপন্ন। সন্নিকর্ষ ইন্দ্রিয় মানে কি? তোমরা জানো যে পাঁচটি আমাদের বাহ্য ইন্দ্রিয় আছে, চক্ষু ঘ্রাণ জিহ্বা নাসিকা ত্বক, আর একটি হচ্ছে আন্তর ইন্দ্রিয় বা অন্তর ইন্দ্রিয় রয়েছে, সেটি হচ্ছে মন। প্রতিটি ইন্দ্রিয়ের কিন্তু নিজস্ব বিষয়বস্তু আছে আলাদা। যেমন চক্ষু বর্ণকে প্রত্যক্ষ করে, কর্ণ শ্রবণেন্দ্রিয় মানে শ্রবণ প্রত্যক্ষ করে। ঠিক আছে, ত্বক স্পর্শেন্দ্রিয়, প্রত্যেকটি ইন্দ্রিয় নিজস্ব বিষয়বস্তু আলাদা। তাহলে এই ইন্দ্রিয় আর অর্থ মানে হচ্ছে প্রত্যক্ষ গ্রাহ্য বিষয়। আমি যদি এই কলমটিকে প্রত্যক্ষ করি তাহলে এটি হচ্ছে আমার ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। মানে চক্ষুর বিষয় হচ্ছে বর্ণ, কর্ণের বিষয় হচ্ছে শব্দ শ্রবণ করা, নাসিকা ঘ্রাণ গ্রহণ করা ইত্যাদি। অর্থ মানে এখানে টাকা পয়সা নয়, প্রত্যক্ষ গ্রাহ্য বিষয়। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে সন্নিকর্ষ মানে হচ্ছে সম্বন্ধ বা সংযোগ স্থাপন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ স্থাপন। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়বস্তুর সংযোগ হলে পর যে অব্যপদেশ্য অব্যভিচারী ব্যবসায়ত্মক জ্ঞান হয়। অব্যপদেশ্য মানে হচ্ছে অশব্দ, এগুলোকে ভেঙে দিলে কি হবে? এটা যুক্ত আছে বলে জ্ঞানম ব্যপদেশ্যম ব্যভিচারী ব্যবসায়ত্মকম, এটাকে ভাঙলে হবে অব্যপদেশ্য অব্যভিচারী ব্যবসায়ত্মক। অপপদেশ্য মানে হচ্ছে অশব্দ, যাকে শব্দ বা বচনে প্রকাশ করা যায় না। অব্যভিচারী মানে ব্যতিক্রমহীন। ব্যভিচারী কাকে বলা হয়? যেমন রজ্জুকে সর্বভ্রম আর একটা দড়িকে সাপ বলে মনে করা, এটা ব্যভিচারী জ্ঞান। কিন্তু অব্যভিচারী মানে রজ্জুকে রজ্জু হিসেবেই জানা, অব্যভিচারী। ঠিক আছে, বা বলতে পারো ব্যতিক্রমহীন। আর ব্যবসায়ত্মক মানে হচ্ছে নিশ্চিত। তাহলে সংজ্ঞাটাকে সাজালে কি দাঁড়াচ্ছে না, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থ বা বিষয়বস্তুর সন্নিকর্ষ বা সংযোগ হলে পর যে অশব্দ ব্যতিক্রমহীন নিশ্চিত বা নিশ্চয়ত্ব জ্ঞান উৎপন্ন হয়, দ্যাট ইজ পারসেপশন বা তাকে প্রত্যক্ষ বলে। ঠিক আছে, এরপর আমি প্রত্যক্ষের ভাগটা করছি। দেখো এই ছকটা মনে রাখবে। প্রত্যক্ষ দুই প্রকার, লৌকিক প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ দু প্রকার, বাহ্য প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষ বা আন্তর প্রত্যক্ষ। আর বাহ্য প্রত্যক্ষ তিন প্রকার, নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ, প্রত্যাভিজ্ঞা। অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, যোগ্য প্রত্যক্ষ। এবার এগুলো সম্বন্ধে একটুখানি ডিসকাস করছি, শুনে নাও। প্রত্যক্ষের সঙ্গে আমরা জানলাম দু প্রকার, লৌকিক অলৌকিক। দেখো আমার ইন্দ্রিয়ের নিকটবর্তী কোনো বিষয়বস্তুকে যখন আমি প্রত্যক্ষ করি, সেই প্রত্যক্ষকে বলা হয় লৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ ইন্দ্রিয় থেকে, ইন্দ্রিয়ের নিকট থেকে বহু দূরে অবস্থিত বা ইন্দ্রিয় থেকে বহু দূরে অবস্থিত কোনো বিষয় বা বস্তুকে প্রত্যক্ষ করাকে বলা হয় অলৌকিক প্রত্যক্ষ। যেমন ঈশ্বরের প্রত্যক্ষ, আত্মার প্রত্যক্ষ, এগুলো বলা হয় অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা যায়, বাহ্য প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষ। মানস প্রত্যক্ষের অপর নাম হচ্ছে আন্তর প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ কাকে বলে না, বাহ্য যে পাঁচটা ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এগুলির সাহায্যে যে প্রত্যক্ষ হয় তাকে বলা হয় বাহ্য প্রত্যক্ষ।
বাহ্য জগতের বিষয় প্রত্যক্ষ হয়। আর মন বা অন্তর দিয়ে যে প্রত্যক্ষ হয়, যেমন আমি আমার মন দিয়ে বা অন্তর দিয়ে আমার প্রতিবেশী বা অপরের আনন্দে আনন্দিত হই, অপরের দুঃখে ব্যথিত হই, সেটাই হচ্ছে মানস প্রত্যক্ষ বা আন্তঃপ্রত্যক্ষ। কেমন? বাহ্য প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হয়: নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প, প্রত্যাভিজ্ঞা। নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষ কাকে বলে? ধরো আমি ক্লাসে এলাম, একটা টেবিল আছে, টেবিলে একটা জিনিস পড়ে রয়েছে, আমি ক্লাসে ঢুকে দেখলাম টেবিলে কিছু একটা বস্তু রয়েছে, এই অনুভব আমার হলো, এটাই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। যখন আমি জানলাম যে আমার টেবিলের উপর একটি বই আছে, এই বইটি দর্শনের বই, এই বইটি একাদশ শ্রেণীর বই, এটি মন্ডল সরকারের লেখা বই, বা এটি নবকুমার নন্দীর বই, বা অন্য কোনো লেখকের বই, যখন সমস্ত কিছু তথ্য জেনে গেলাম, তখন যে প্রত্যক্ষ হচ্ছে তাকে বলা হয় সবিকল্প প্রত্যক্ষ। মানে প্রাথমিক যে অনুভব, কোনো বিষয় বা বস্তুর প্রাথমিক যে অনুভব, সেটাই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। আর পরে নানান গুণ, নানান বৈশিষ্ট্য, নানান বিশেষণ সমেত যে প্রত্যক্ষ হয়, সেটাকে বলা হয় সবিকল্প প্রত্যক্ষ। প্রত্যাভিজ্ঞা কাকে বলা হয়? না দেখো, আজকে বা এখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা জানো যে শ্রীমন্ত স্যার বা দিনদা স্যার অনেকদিন পর, আজ থেকে 10 বছর পর, তুমি হয়তো চাকরি পেয়ে সুন্দরবন বেড়াতে গিয়েছো, আমিও গিয়েছি। আমাকে দেখে তুমি ভাবছো যে এই ভদ্রলোককে কোথাও দেখেছি মনে হচ্ছে। তারপর তোমাদের মনে হলো, ওহো, ইউটিউব চ্যানেলে, যে ফিলোসফি টিউটোরিয়াল চ্যানেলে দর্শনের যে স্যার, সেই শ্রীমন্ত স্যার বা সেই দিনদা স্যার, ইনি। এটাকেই বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। আগে কাউকে দেখা বা কোনো বস্তুকে দেখা বা কোনো বস্তু সম্বন্ধে জ্ঞান লাভ করার পর সেকেন্ড টাইম তাকে সরাসরি প্রত্যক্ষ করা, এটাকে বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। মানে অনেকটা উপমিতির মতোই বা উপমান প্রমাণের মতো, ঠিক আছে, প্রত্যাভিজ্ঞা। এরপর আমরা চলে যাবো অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ কাকে বলে আমি বলে দিয়েছি, যে ইন্দ্রিয় থেকে বহু দূরবর্তী বিষয়বস্তুর যখন প্রত্যক্ষ হয়, সেটাকে বলা হয় অলৌকিক প্রত্যক্ষ। সেটা তিন প্রকার: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগযোগ। সামান্য লক্ষণ প্রত্যক্ষ জানতে গেলে একটা ভাষা জানতে হবে, জাতি কাকে বলে, জাতি বা ধর্ম। ধরো এই পৃথিবীতে 100টি মানুষ আছে, সেই 100টি মানুষের মধ্যে সবার মধ্যে যে ধর্মটি সাধারণভাবে উপস্থিত থাকে, বা ইংলিশে যাকে বলা হয় কমন, যে বৈশিষ্ট্যটি সবার মধ্যে কমন থাকে, সেটাকেই বলা হয় তার সামান্য ধর্ম বা তার জাতি। জাতি এবং সামান্য ধর্ম সমার্থক শব্দ, ঠিক আছে। যেমন মানুষের সামান্য ধর্ম মনুষ্যত্ব, ন্যায় দার্শনিকদের মতে, সবার মতে নয়। গরুর গোত্র, বৃক্ষের বৃক্ষত্ব, লালের লালত্ব, নীলের নীলত্ব, এগুলো সব সামান্য ধর্ম বা জাতি। বলছে কোনো একটি জাতি বা কোনো একটি শ্রেণীর একটি বস্তুকে প্রত্যক্ষ করলেই সেই শ্রেণীর সমস্ত বস্তুকে প্রত্যক্ষ করা যায়, এটাই বলা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। তার মানে জাতি বা সামান্য ধর্মের মাধ্যমে কোনো একটি শ্রেণীর একটি সদস্যকে প্রত্যক্ষ করলেই সেই শ্রেণীর সবাইকে প্রত্যক্ষ করা যায়। ন্যায় দার্শনিকদের মতে এর নাম সামান্য লক্ষণ প্রত্যক্ষ। নাম্বার 2, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কাকে বলা হয়? না দেখো, একটু আগে বললাম প্রতিটি ইন্দ্রিয়ের প্রত্যক্ষের বিষয় আলাদা আলাদা। চক্ষু দিয়ে আমরা শ্রবণ করতে পারবো না, মানে চোখ দিয়ে আমরা শুনতে পাবো না তো, শুনতে পাবো কান দিয়ে, চোখ দিয়ে কি দেখতে পাই, মানে বর্ণ প্রত্যক্ষ করতে পারি। তাহলে প্রতিটি ইন্দ্রিয় নিজস্ব বিষয়বস্তু রয়েছে, কিন্তু কখনো কখনো এমন হয় যে একটি ইন্দ্রিয় তার নিজস্ব বিষয়টাকেও প্রত্যক্ষ করছে, আবার অন্য ইন্দ্রিয়ের বিষয়ও প্রত্যক্ষ করছে, সেই রূপ প্রত্যক্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। যেমন তুমি আমাকে বললে যে স্যার চন্দন কাঠ দেখেছেন বা চন্দন গাছ দেখেছেন, আমি বললাম চন্দন কাঠ দেখেছি, গাছ দেখিনি। তো তুমি বললে স্যার চলুন আমার সঙ্গে, আমি আপনাকে দেখাচ্ছি। নিয়ে গিয়ে দেখালে, দূর থেকে দেখালে যে ওই যে স্যার ওইটি হচ্ছে সুগন্ধি চন্দন, গন্ধ আসছে না, কিন্তু তুমি বলছো সুগন্ধি চন্দন, এই গাছটা হচ্ছে সুগন্ধি চন্দন। তার মানে দেখো, গন্ধ না পেয়েও আমরা এই ভাষাটা বলি। অনেক সময় বরফ দেখে বলছি এই ঠান্ডা বরফ, তাকে স্পর্শ করছি না, তবু বলছি ঠান্ডা বরফ। এরূপ প্রত্যক্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। যোগযোগ প্রত্যক্ষ কাকে বলা হয়? যোগীরা তাদের যোগ অভ্যাসের ফলে, দীর্ঘদিন ধরে যোগ অভ্যাসের ফলে এক ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী হন। তার ফলে তারা অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে অনেক কিছু প্রত্যক্ষ করতে পারেন।
একেই বলা হয় যোগজ প্রত্যক্ষ। কেমন? আজকের শেষ আলোচ্য বিষয় সেটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য। দেখো এখানে আমি শুধু মেন শব্দগুলো লিখে রেখেছি, কিন্তু আমার ভিডিও শেষে কিন্তু নোটস দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, ঠিক আছে? প্রতিটি ভিডিও শেষে সম্ভাব্য প্রশ্ন ও তার উত্তর দেওয়া থাকবে, দেখে নিও। এটিও দেওয়া আছে, ভালো করে দেখে নিও। প্রথমে নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে জ্ঞানের প্রাথমিক স্তর, আর সবিকল্প প্রত্যক্ষ হলো জ্ঞানের দ্বিতীয় স্তর। মানে প্রথমে এই জ্ঞানটি হয়, তারপরে এই জ্ঞানটি হয়, তারপরে হচ্ছে 2 নম্বর পয়েন্টে নির্বিকল্প প্রত্যক্ষ হলো কোন একটি বস্তুর অস্তিত্বের জ্ঞান, যে বস্তুটি কিছু একটা আছে এটুকুই জানি। আর সবিকল্প প্রত্যক্ষ হলো বস্তুর স্বরূপের জ্ঞান, তার স্বরূপটাকে আমরা জানি, ঠিক আছে? 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ সবিকল্প প্রত্যক্ষের পূর্বগামী। মানে নির্বিকল্প প্রত্যক্ষ না হলে সবিকল্প প্রত্যক্ষ হবে না, তাহলে নির্বিকল্প প্রত্যক্ষ পূর্বগামী কার? না সবিকল্প প্রত্যক্ষের পূর্বগামী। আর সবিকল্প প্রত্যক্ষ নির্বিকল্প প্রত্যক্ষের অনুগামী। নেক্সট পয়েন্ট, নির্বিকল্প প্রত্যক্ষকে বলা হয়েছে নিষ্প্রকারক জ্ঞান। নিষ্প্রকারক জ্ঞান মানে কি? মানে প্রকারবিহীন জ্ঞান। প্রকার মানে কি? বিশেষণ। তাহলে বিশেষণ বর্জিত জ্ঞান হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। বস্তুটি যে একটি বই, এটি যে দর্শনের বই, এটা একাদশ শ্রেণীর বই, এটা অমুক লেখকের বই, এই বিশেষণ বর্জিত প্রত্যক্ষই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। আর সবিকল্প প্রত্যক্ষ বলছে সম্প্রকারকম জ্ঞানম সবিকল্পকম। মানে সম্প্রকারক জ্ঞান হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ, মানে প্রকার সমেত বিশেষণ সমেত যে প্রত্যক্ষ হয় তাকে বলা হয় সবিকল্প প্রত্যক্ষ। তারপর বলা হচ্ছে যে নির্বিকল্প প্রত্যক্ষ হলো অব্যবসায়ত্মক বা অনিশ্চিত, নিশ্চিত নয়। আর সবিকল্প প্রত্যক্ষ হলো ব্যবসায়ত্মক বা নিশ্চিত। নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে অবিশিষ্টের জ্ঞান, আর সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে বিশিষ্টের জ্ঞান। অবিশিষ্ট জ্ঞান মানে কি? ওই বিশেষণ বর্জিত যে কোন বস্তুকে জানাই হচ্ছে তাকে বলা হয় অবিশিষ্ট। মানে বিশেষণ বর্জিতকে বলা হয় নিষ্প্রকারক, আবার বলা হয় অবিশিষ্ট। বিশেষণ যুক্ত হলে তাকে বলা হয় বিশিষ্ট। সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে বিশেষণ যুক্ত হয়, তাই এটি হলো বিশিষ্টের জ্ঞান, এটি অবিশিষ্টের জ্ঞান, ঠিক আছে? নির্বিকল্প প্রত্যক্ষের অনুব্যবসায় বা স্মৃতি সম্ভব নয়, কারণ আমরা তো তার কোনো গুণ বা কোনো ধর্ম বা কোনো বৈশিষ্ট্য জানছি না, কেবল একটা বস্তুকে জানছি কি ওকে পড়ে রয়েছে। সুতরাং নির্বিকল্প প্রত্যক্ষের স্মৃতি সম্ভব নয়, কিন্তু সবিকল্প প্রত্যক্ষের স্মৃতি সম্ভব। আরো আছে, যেমন ধর প্রত্যক্ষের ক্ষেত্রে বা প্রমার ক্ষেত্রে নির্বিকল্প প্রত্যক্ষের কেবলমাত্র প্রত্যক্ষ হয়, অনুমিতি উপমিতি শব্দ বা শব্দবোধ হয় না। সবিকল্প প্রত্যক্ষের সবগুলি হয়, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দবোধ, ঠিক আছে? আবার সন্নিকর্ষের ক্ষেত্রে নির্বিকল্প প্রত্যক্ষের কেবলমাত্র সংযুক্ত সন্নিকর্ষ হয়, কিন্তু সবিকল্প প্রত্যক্ষের 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ সবগুলিই হয়। এখন প্রশ্ন হলো, তোমরা বলবে যে স্যার আপনি তো 8-10টি পয়েন্ট বললেন, আমরা কটি লিখব? 4 নম্বরের বেশি প্রশ্ন আসবে না। খুব সম্ভবত তোমাদের এই বড় প্রশ্নটি থাকবে, প্রত্যক্ষের লক্ষণ কি? মহর্ষি গৌতমের মতে প্রত্যক্ষের লক্ষণ কি? 4, আর এই পার্থক্যটি 4। 4 নম্বর থাকলে তাহলে অবশ্যই তোমরা 5টি বা 6টি পয়েন্ট দিবে। কেন 2টো পয়েন্ট বেশি দিতে বলছি? ধরো একটা লিখতে গিয়ে অন্যমনস্ক ভাবে বা নিজের অগোচরে একটা পয়েন্ট অর্থহীন হয়ে গেল বা ভুল লেখা হয়ে গেল, ওই জন্য 2টো পয়েন্ট বেশি দিবে, 5টি কি 6টি লিখবে। আমি তোমাদের বোঝার জন্য আমি এতগুলো বললাম, 6-এর বেশি দেওয়ার দরকার নেই, কেমন? আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে পরপর। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না, কেমন?